আপনি কোথা থেকে এলেন? বাসা থেকে অফিসে আসলাম। কেন, কি হয়েছে? স্যার, একটা ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে। ঠিক আপনার মতো সেম দেখতে একটা ছেলে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বলেন কি? আমার মধ্যে দেখতে আবার কি হবে? আপনার দেখার মধ্যে হয়তো কোথাও ভুল আছে। 20 লক্ষ টাকা দিয়ে মিথিলাকে এই মুহূর্তে এখানে বিয়ে করব। মুখ দিয়ে দু চারটা কথা বলবে, এতে তো টাকা লাগে না। আন্টি, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? ওকে ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বের করে দেন। ওসমান, গাড়ির ড্যাশবোর্ডের নিচে টাকা রাখা আছে, ওখান থেকে 20 লক্ষ টাকা নিয়ে এসো। অনলি 20 লাখ। কামরুল, পৌঁছে ফোন দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো খাওয়া দাওয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোরা কামরুলকে এয়ারপোর্টে ছেড়ে তারপরে আসবি। বাবাজি, বাবাজি কথা বলো, কি হলো? হ্যাঁ, হায় আল্লাহ, কোন মায়ের সন্তান কে জানে। মিথিলা, জুলি, শিগগির ধর, ওকে হাসপাতালে নিতে হবে। আমার খেয়ে তো কোনো কাজ নেই, রাস্তার পাগলের জন্য সময় ব্যয় করব। এভাবে বলছিস কেন? একটা মানুষ বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি। আজকে রাস্তার এই মানুষটা বিপদে না পড়ে যদি আমাদের ভাই বিপদে পড়তো তাহলে কি হতো? মিথিলা, একটা ভ্যান ডাকতো, ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে। হ্যাঁ মা, এখনই ডাকছি। এই ভ্যান। পানি পানি। মা, মা, পানি। মা দেখো না, লোকটা চোখ মেলেছে। হ্যাঁ তাই তো, ছেলেটা চোখ খুলেছে। জুলি, জুলি। হ্যাঁ মা। মা, একটু পানি গরম করে নিয়ে আয় তো। আমাকে দিয়ে হবে না, একটা রাস্তার কামড়ার জন্য এত দরদ মোটেও ভালো না। মানুষের বিপদে এমনটা করিস না মা। মানুষের বিপদে এগিয়ে আসলে আল্লাহ তার ভালো করে। আমার এত ভালো লাগবে না, তোমরা তোমাদের ভালো নিয়ে থাকো তো। মা, আমি পানি নিয়ে আসছি, তুমি এখানে একটু থাকো। বাবা, তোমার নাম কি? কিছু খাবে? মা মিথিলা, ডাইনিং থেকে একটা কেক নিয়ে আয় তো। আমি সাথে করে নিয়ে এসেছি মা, নাও। তোমার বাড়ি কোথায় বাবা? আমার কোনো থাকার জায়গা নেই, আমি রাস্তাঘাটে থাকি। খুব সাধারণ একজন মানুষ আমি। তোমার বাবা মা কোথায়? তারা কি করেন? এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি ভীষণ অসহায়। আপনারা আমাকে কেন বাঁচালেন? কিন্তু বাবা, ওরা কেন তোমাকে মারতে চাইলো? ওরা কারা? আমি তো ওদেরকে চিনি না। ঠিক আছে বাবা, তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি রেস্ট নাও। কামরুল স্যারকে নামিয়ে দেওয়া আসার পর থেকে স্যারের কোনো খোঁজ পাচ্ছি না, এমনকি স্যারের ফোনও বন্ধ, কেউ কোনো খোঁজ খবরও দিতে পারছে না। এটার কারণ কি হতে পারে? আমাদের মনে হয় থানায় গিয়ে জিডি করা উচিত। ঠিক আছে, কিন্তু স্যারের পরিবারের লোক ছাড়া আমরা গেলে বিষয়টা কেমন হয়ে যায় না? সেটাও ঠিক। চলো আমরা একটা কাজ করি, দীপ্ত স্যারের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কে বলছেন? তোমার স্যার দীপ্ত বলছি। আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো। আমি যেখানে আছি ভালো আছি, আমাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। জি স্যার। কে ফোন দিয়েছিল? স্যার ফোন দিয়েছিল। স্যার স্যার কি বললো? স্যার কোথায় এখন? স্যার বলেছে আমাকে নিয়ে এত টেনশন করার দরকার নেই। আমি তো বিষয়টা কিছু বুঝতেই পারছি না। যাই হোক, স্যার আমাকে ফোন দিয়েছে, এটাই অনেক কিছু। এত কিছু ভেবে দরকার নেই, চলো। এই শোনো, এত নাটকবাজি না করে, ভ্যাস না ধরে বরং কাজ করে খাও। মনে হচ্ছে শ্বশুর বাড়িতে নবাব এসেছে। আচ্ছা,
আপনি কি সবসময় মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করেন? বাবা, বোবার মুখে আবার কথাও ফুটেছে। আমার লাইফস্টাইল সম্পর্কে তোর তো কোনো আইডিয়া নেই। শোন, আমাকে পটাতে আসিস না, আমার বয়ফ্রেন্ড আছে। আর হ্যাঁ, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না, হাত ঝলসে যাবে। আরে আজব তো, আমি আপনাকে কি প্রশ্ন করলাম আর আপনি আমাকে কি উত্তর দিলেন? দেখুন, আমি বিপদে পড়ে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, আমার চরিত্র খারাপ না। এই, কি বললি তুই? তুই আমার চরিত্র সম্পর্কে কথা বলিস? আমার ভাইয়া দেশে আসলে তোকে আমি জুতা পেটা করব। কত বড় সাহস আমার চরিত্র নিয়ে কথা বলে! মা, মা! কি হয়েছে বাবা? জুলি আমাকে ডাকলো কেন? দেখুন, আমি কিছু করিনি, শুধু শুধু জুলি আপু আমার সাথে রাগ করছে। আমি সবকিছু শুনেছি বাবা। আমার ছোট মেয়েটা একটু ওরকম, ওর কথায় তুমি কিছু মনে করো না। কিন্তু কোনো কিন্তু না। আমি সহ্য করতে পারলে তুমি কেন সহ্য করতে পারবে না? তুমি এখনো পুরোপুরি সুস্থ না। তুমি সুস্থ হও, তারপর তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। কাকে চলে যেতে বলছো মা? চলে যেতে বলছি না, জুলি এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই ওকে আমি বোঝাচ্ছি। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা হবে? ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আপনাকে না আমার অনেক চেনা চেনা লাগে, মনে হয় কোথায় যেন দেখেছি, মনে হয় যেন এর আগে আপনার সাথে আমার অনেক কথা হয়েছে। সেটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। আমি জীবনে প্রথমবার আপনাদের বাড়িতে এলাম। হ্যাঁ, আমিও সেটা ভাবছি, এটা তো সম্ভব নয়। তবে আমি আমার মনের কথাটা জানালাম। কে কাকে মনের কথা জানিয়ে দিল? আরে মা, মিলন ভাইয়ের ব্যাপারে একটু জানার চেষ্টা করছিলাম। দেখো না, দুনিয়াটা কতটা আজব। কেউ পরিবারের ভালোর জন্য বিদেশ যায়, আর কেউ এক মুঠো খাবারের জন্য পরিশ্রম করে। কেউ মানুষ হয়ে পশুর মতো আচরণ করে, আবার কোনো কোনো পশু মানুষের হয়ে মানুষেরই উপকার করে। তুই এত গভীরে চিন্তা করিস কেন? যা, ঘরে গিয়ে কাজ কর। নাও বাবা, খেয়ে নাও। কি মাল যাচ্ছে গো, রসে ভরা মাল। এই রস যদি খেতে না পারি, মাথা কি ঠিক থাকে? আপু, আমাকে ক্ষমা করে দিন, এমন বলার কোনোদিন করবো না। আপনি যদি ক্ষমা না করেন, আমাকে মেরেই ফেলবে। আরে, আপনি ওই লোকটা না যে রাস্তায় আমাকে উল্টাপাল্টা কথা বলছিলেন? কিন্তু আপনি এভাবে এসে মাপ চাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি যান এখান থেকে। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, বসো। অনেক দিন তুমি আমাদের এখানে আসো না কেন বাবা? আন্টি হয়েছে কি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো, আর জুলি তো আমাকে কখনো আসতে বলে না। মা, আলামিন বাবাজি কি বলে? আমি কি ওকে সবসময় ডাকতে বসে থাকি নাকি? ওর সময় থাকলে নিজে থেকে আসবে। আচ্ছা বাবা, হয়েছে, আমি এখন তো এসেছি। ঠিক আছে বাবা, তোমরা গল্প করো, আমি চা নিয়ে আসছি। কিরে, মেজাজ এত খারাপ কেন? ওই যে রাস্তার একটা হিরো আমাদের বাড়িতে এসে বসেছে, সে এখন আমাদের ঘাড়ের উপর বসেই খাচ্ছে। রাস্তার হিরো মানে? বুঝলাম না, কে? আরে মিলন, তোমাকে ফোনে যার কথা বলেছিলাম, মাথায় ব্যান্ডেজ নিয়ে এসে এখন আমাদের বাড়ির রাজা হয়ে গেছে। লোকটা কেমন রে? উফ, ডিসগাস্টিং। একদমই ওর কথাবার্তা ভালো লাগে না, লোকটা একদমই ভালো না। আচ্ছা, গরিব হলে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে? স্বভাব চরিত্রে গরিব গরিব, কিন্তু হাব ভাব দেখে কেন জানি মনে হয় এ কোনো ছদ্মবেশী কোটিপতি। বুঝলাম, বিষয়টা খটকা লাগছে। ঝামেলা মনে হলে বলো, এক তুড়িতে উড়িয়ে দেই। না না, তার দরকার হবে না, যার ওড়ার সে এমনিতে উড়ে যাবে। কে উড়ে যাবে? কার কথা বলছিস? তুই রাস্তা থেকে যাকে উঠিয়ে নিয়ে এসেছিস তার কথাই বলছি। এখন সেই বাড়ির মালিক সেজে বসে আছে। একটা
একটা অসুস্থ মানুষকে সাহায্য করা দোষের কিছু না, কারোর গীবত করিস না। আপনার কথা শুনে মনে হচ্ছে মিলন খুব ভালো মনের মানুষ। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই উচিত। ঠিক আছে ঠিক আছে, দয়া দেখাতে গিয়ে পরে আবার বিপদে না পড়িস। এই নাও বাবা। থ্যাংক ইউ আন্টি। আসলে বাড়িতে কি অপরিচিত লোক ঠাঁই দেওয়া ঠিক হচ্ছে? সমস্যা নেই তো, ছেলেটা অনেক ভালো। মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি হারিয়েছে, তাই একটু ভুলভাল বকছে, কিন্তু ছেলেটা খুব ভালো। মাঝে মধ্যে কোটিপতিদের মতো কথা বলে, আবার মাঝে মধ্যে গরিবদের মতো কথা বলে। ঠিক ওর তাল খুঁজে পাচ্ছি না। এই যে মিলনের কথাবার্তায় তাল খুঁজে পাচ্ছেন না, এটাই কিন্তু সন্দেহের ব্যাপার। তাছাড়া একটা মানুষ যখন নাটক করে সে তখন কিন্তু ভুলভাল কথা বলে। আন্টি, আর একটা বিষয় হচ্ছে যে আপনার বাড়িতে বিবাহযোগ্য দুটি মেয়ে, এই অবস্থায় মিলনকে কিন্তু বাড়িতে রাখা ঠিক হবে না। আমার মনে হয় মিলনকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। একটা অসুস্থ মানুষকে কিভাবে বাড়ির থেকে তাড়িয়ে দিই? তাছাড়া সামনের সপ্তাহে কামরুল আসছে, ও আসুক, তারপরে দেখা যাক কিছু একটা করা যায় কি না। ঠিক আছে, যেটা ভালো মনে করেন। কামরুল ভাইয়া বাড়িতে আসলে আমাকে অবশ্যই বলবেন, আমি ওই দিন অবশ্যই থাকবো। আজকে তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে বাবা, আবার এসো। জি, আসসালামু আলাইকুম। আকাশে অনেক তারা, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মিটিমিটি করে জ্বলছে, কোনোটা চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা আকাশ দেখে তাদের মন অনেক প্রশস্ত হয়, আর যারা ছাদে বসে আকাশের সাথে প্রেম করে তাদের মন অনেক মহান হয়। আচ্ছা মিলন, আমাকে একটা কথা বলো তো, তুমি আসলে কে? তোমার ভিতরে অনেক রহস্যময় কথা লুকিয়ে থাকে, মাঝে মাঝে আমি বুঝতে পারি না। তুমি কি ছদ্মবেশী কেউ? আমি কে সেটা আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি একজন ভালোবাসার কাঙ্গাল। এই শহরে সব কিছু টাকা দিয়ে বিক্রি হলেও ভালোবাসার মানুষ পেতে গেলে ভালোবাসতে হয়, ভালোবাসতে শিখতে হয়। জানো, অনেকদিন পরে মনে হচ্ছে আমি একা না, মনে হচ্ছে আমার কেউ আছে যে আমাকে বোঝে। সবাই বুঝতে চায় না মিলন, কিছু মানুষ আছে কিছু না বুঝেও পাশে থাকে। আমি সেই মানুষটা হতে চাই। তুমি থাকলে এই অন্ধকার রাতটা আলোকিত হয়ে যায়। মনে হয় পৃথিবীটা এতটা খারাপ না, অনেক সুন্দর। তুমি কি জানো, তুমি যখন হাসো তোমাকে দেখে মনে হয় তোমার ভিতরে অনেক কষ্ট লুকানো। হয়তো কষ্ট আছে, কিন্তু আজকে তোমার পাশে বসে মনে হচ্ছে সব কিছু ভুলে যাই। আচ্ছা, যদি কখনো তুমি সব কিছু মনে করতে পারো, তখন যদি আমাদেরকে ভুলে যাও? সব ভুলে যেতে পারি, কিন্তু এই অনুভূতিটা না, কারণ এটা মাথা থেকে না, হৃদয় থেকে আসে। তাহলে একটা কথা দাও। কি কথা? যাই হয়ে যাক, যেখানেই যাও, আমাকে কখনো ভুলে যেও না। কথা দিলাম, আমি যদি কখনো নিজেকেও ভুলে যাই, তবুও তোমাকে মনে রাখার কোনো একটা কারণ খুঁজে নেব। তাহলে আজ থেকে আমরা একে অপরের কারণ হয়ে থাকবো, কেমন? তুমি আমার বাঁচার কারণ, আর আমি তোমার হাসির কারণ হতে চাই। মা, মা, মা। আরে বাবা কামরুল, তুই কখন এলি? এই তো মা, এয়ারপোর্টে নেমেই আর দেরি করিনি, সরাসরি বাড়িতে চলে এসেছি। মা, এই লোকটা কে? ভাইয়া, ওনাকে রাস্তায় আহত অবস্থায় পেয়েছিলাম, তারপরে আমরা সাথে করে নিয়ে এসেছি। স্যার না? স্যার, আপনি এখানে? স্যার? কি আপনার স্যার? না না, আমি কারো স্যারটা না, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না না স্যার, আমি যা বলছি একদম ঠিকই বলছি, এত বড় ভুল তো আমি করতে পারি না। আপনি তো আমার বস দীপ্ত স্যার। তার মানে ভাইয়া, তুমি যেখানে জব করো এই লোক সেই কোম্পানির মালিক? আরে না না, আপনারা কি বলেন? আমি একজন সাধারণ মানুষ, আমার নাম মিলন। কোম্পানির মালিক? আমি তো ক্লাস 8ও পাস করতে পারিনি, কোম্পানির মালিক কিভাবে হব? ভুল হচ্ছে কোথাও, আমি কোনো স্যারটার না। স্যার, আপনি অভিনয়ও জানেন? স্যার, আপনার চোখ আমি চিনি,
আপনার ওই চোখ আমাকে ধোকা দিতে পারবে না স্যার। আপনি হয়তো অন্য কাউকে ভেবে ভুল করছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। না না স্যার, এভাবে বললে আমি শুনবো না। আমি তো দেখতেই পাচ্ছি আপনার কপালের দাগটা স্পষ্ট, আর আপনার ডান হাতে ছোট একটা কাটা দাগ আছে। দেখুন, একজন অসুস্থ মানুষকে এভাবে বিরক্ত করা ঠিক না। মা, তুমি জানো না উনি কে? আমি সত্যিই কিছু মনে করতে পারছি না। ভাইয়া, উনি যেহেতু কিছু মনে করতে পারছেই না, তাহলে বাদ দাও না। আর তাছাড়া তুমি কাল অফিসে গেলেই তো তোমার স্যারকে দেখতে পাবে। তা তুই একেবারে খারাপ কথা বলিসনি। ঠিক আছে, আমি আগামীকাল অফিসে গিয়ে আগে স্যারের সাথে কথা বলবো। আমার কেউ নেই, আমি শুধু বাঁচার জন্য আপনাদের বাড়িতে ঠাঁই নিয়েছি। আমার কোথাও যাওয়ারও জায়গা নেই। মা, ঘরে চলো। এ ওসমান, বড় স্যার কোথায় রে? স্যার তো 3 মাস ধরে অফিসে আসেন না, আমরা সবাই চিন্তায় আছি। মানে কি কি বলে এসব? তাহলে স্যার কোথায় গেল? স্যার, আপনি কি বড় স্যারের বিষয়ে কিছু জানেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। কি ব্যাপার কামরুল সাহেব, বিদেশ সফর কেমন কাটলো? জি স্যার, ভালো। কিন্তু আপনি কোথা থেকে এলেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমাকে এভাবে কখনো দেখেননি। বাসা থেকে অফিসে আসলাম। কেন, কি হয়েছে? স্যার, একটা ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে। ঠিক আপনার মতো সেম দেখতে একটা ছেলে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বলেন কি? আমার মধ্যে দেখতে আবার কি হবে? আপনার দেখার মধ্যে হয়তো কোথাও ভুল আছে। না না স্যার, আমার দেখায় কোনো ভুল নেই। আমার বাড়ির ওই ছেলেটা আর আপনার সাথে একদম হুবহু মিল। স্যার, আপনার যেমন কপালে কাটা দাগ, তারও কপালে কাটা দাগ আছে। আপনার যেমন ডান হাতে একটা ছোট কাটা আছে, তারও হুবহু। স্যার, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এসব পরে দেখা যাবে। এখন বলুন, বিদেশ সফর কেমন কাটলো? স্যার, আমি পরে আপনাকে সব কিছু খুলে বলবো। আচ্ছা, সেসব পরে হবে। আপনি একটা কাজ করুন, খুলনাতে যান। আপনাকে একটা কাজ দিচ্ছি, ওটা শেষ করে অফিসে আসতে হবে না, আপনি ডিরেক্ট বাসায় চলে যান। স্যার, কতদিন পরে অফিসে আসলাম, এখনই আবার খুলনাতে যেতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। মিলন, থাক থাক, উঠতে হবে না, বসো। ভাই, আমি অফিসের কাছে 3টা মাস বাইরে ছিলাম। আমি বাড়িতে এসে জানতে পেরেছি তুমি আমার পরিবারটাকে তোমার পরিবারের মতো করে দেখে শুনে রেখেছো। তুমি একজন অসুস্থ মানুষ হয়ে যে দায়িত্ব পালন করেছো, তার জন্য সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি মায়ের কাছে শুনেছি, মা আমাকে বলেছে ডাক্তারের ভাষ্যমতে তুমি আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। মিলন, আমার মা আর আমার বোন মিথিলার মতামতের উপর ভিত্তি করে তোমার সাথে আমার বোন মিথিলার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। দেখো ভাই, আমার বোন মিথিলা গরিব মানুষকে খুব ভালোবাসে। তাছাড়া তোমার ব্যবহারেও মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে। তাই আমি আমার পরিবারের অনুমতি নিয়ে আমার বোনের সাথে তোমার বিয়েটা দিতে চাচ্ছি। এখন তুমি যদি রাজি থাকো তাহলে পারিবারিকভাবে আগামী শুক্রবার আমাদের বাড়িতে বিয়েটা সম্পন্ন করতে চাচ্ছি। ভাইজান, আমার আর কিছু বলার নেই। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই আমার জন্য মঙ্গল। মিলন, চাইলেই যে কোনো কিছু করা যায়, কিন্তু ভবিষ্যতের ভাবনা ভাবাটাই জ্ঞানীর কাজ। আচ্ছা, তুমি কি অতীতের কোনো কথা কিছুই মনে করতে পারছো না? না ভাইয়া, আমার কিছুই মনে পড়ছে না। তবে আমি এতটুকু বলতে পারি, মিথিলাকে বিয়ের পরে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আর আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের মান সম্মান নষ্ট হয়। দেখো ভাই, আমার বড় বোন মেঘলাকে একটা কোটিপতি ছেলে থেকে বিয়ে দিয়েছিলাম। কিছুদিন যেতে না যেতেই ওদের নির্যাতনে আমার বোনটা আত্মহত্যা করে। তাই তো আমার এই বন্ধুটাকে নিয়ে আমি অনেক চিন্তায় থাকি। তাছাড়া শুধুমাত্র মিথিলার কারণে কিন্তু তোমার সাথে ওকে বিয়ে দিচ্ছি। মালিকের উপরে ভরসা করে আপনার বোনের হাতটা আমার হাতে তুলে দিতে পারেন। আশা করছি আল্লাহ আমাদের ভালো রাখবে। তবে তাই হোক, আগামী শুক্রবার তোমাদের বিয়ে। ঠিক আছে ভাইয়া। স্যার, আমার কি টাকা লাগবে? স্যার, আমার টাকা লাগবে আপনি কি করে জানলেন? যাকে খুব ভালোবাসি তার সম্পর্কে এতটুকু না জানলে কি হয়? যাই হোক, টাকা কি কারণে লাগবে সেটা বলুন। স্যার, যেহেতু আপনি আমাকে ভালোবেসে সকল খোঁজ খবর রাখেন, তাহলে আপনি বলুন না, টাকা দিয়ে আমি কি করব? শুক্রবার আপনার মেজবান মিথিলার বিয়ে। পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, বর ছাড়া ছেলে পক্ষের কেউ নেই। কি ঠিক বললাম তো? জি স্যার, কিন্তু কোনো কিন্তু নয়। যত টাকা খরচ হয় কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবেন। আর অবাক হওয়ার কিছু নেই, গত রাতে আপনার মা আমাকে ফোন দিয়ে সব কিছু বলেছে। ও হ্যাঁ, মা তো আমার কাছ থেকে আপনার নাম্বার নিয়েছিল। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম।
স্যার তাহলে শুক্রবারে ওসমান আর তুহিনকে নিয়ে আপনি চলে যাবেন আমাদের বাড়িতে। অবশ্য দাওয়াত না পেলেও চলে যেতাম, আমার একটা দায়িত্ব আছে বলে কথা। জি স্যার। এনিওয়ে, টাইম স্পেন্ড না করে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যান, আয়োজন করতে হবে না? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আরে স্যার আপনি এসেছেন? স্যার বসুন না, বসুন। সরি একটু লেট হয়ে গেল আসতে। বসো। কামরুল, তুই মিলনকে স্যার কেন বলছিস? হ্যাঁ, আর তাছাড়া মিলনকে এই ড্রেসে খুব সুন্দর লাগছে। মিলন কি? কামরুল আন্টি কার কথা বলছে? স্যার আমি আপনাকে বলেছিলাম না যে আপনার মতো দেখতে আমার বাড়ি একটা কাজের লোক আছে। কি ব্যাপার, কামলাটাকে এত সুন্দর করে সাজালো কে? হ্যাঁ তাই তো, ওকে অনেক সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কোটিপতি। আরে থামো তো জুলি, কাক ময়ূরের পাখা লাগালে সে ময়ূর হয়ে যায় না, কাক সবসময় কাকই থাকে। আজ মিলনকে খুব সুন্দর লাগছে, আমি ওকে রাজার মতো করে রাখবো। দেখছিস তো নাটক কেমন জমেছে, কামলা আবার স্যার হয়ে এসেছে। জুলি থামো তো, আজকে এখানে একটা দারুণ সত্য প্রকাশ পাবে। আন্টি, কামলাটাকে ভেতর থেকে ডেকে আনুন তো। আলামিন, মানুষকে ছোট করার অভ্যাসটা ছাড়ো। মিলন, মিলন, তোরা বস, আমি মিলনকে ডেকে নিয়ে আসছি। কামরুল, এসব কি হচ্ছে? মিলন তো ঘরে নেই, আমি তো বুঝতে পারছি না। কামরুল, এই মিলন আর এই তোর স্যার কি একই মানুষ? মা আমি তো বিষয়টা পুরোপুরি নিশ্চিত না, আমি স্যারকে বলেছি। তাছাড়া মা আমি শুনেছি একই চেহারা দেখতে নাকি অনেক মানুষ হয়। আন্টি এত আপসেট হওয়ার কিচ্ছু নেই, আপনার বাড়ি কামলাটা পালিয়েছে, আর না হয় সুটবুট ভাড়া করে এখানে স্যার সেজে বসেছে। ভাইজান আপনি একটা কাজ করুন তো, আপনার স্যারকে একটা কল করুন, তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি দেখছি। কিন্তু মিলন কোথায় গেল? আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছে। ওকে আমার হাতের সামনে পেলে আমি ওকে খুন করে ফেলতাম। মা, তোমরা চিন্তা করো না, মিলন ঠিকই আসবে। আমি ওকে অনেক কাছ থেকে দেখেছি, ও হারিয়ে যাওয়ার ছেলে না। তোমরা একটু অপেক্ষা করো, ও যে কোনো কারণে বাজারে বা কাছে কোথাও গেছে হয়তো, ঠিকই চলে আসবে। আমি জানি ও আমার সম্মান নিয়ে খেলবে না, আর আমি এটাও জানি বিয়ের পর মিলন আমাকে রাজরানী করে রাখবে। হ্যাঁ, শখ কত। শোনেন আপু, আপনাকে একটা কথা বলি, একটা পরিচয়হীন ভূমিহীন একটা ছেলের প্রতি এভাবে আস্থা বিশ্বাস রাখবেন না, তাহলে ভবিষ্যতে পস্তাবেন। স্যার আপনি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছেন? মানুষ অনেক কিছুই লুকায়, সময় হলে সব কিছু প্রকাশ পায়। এনিওয়ে, মিলনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হোক, আমি একটু গাড়ির কাছ থেকে আসি। আচ্ছা কি হচ্ছে বলো তো? হ্যাঁ আমিও তাই ভাবছি। স্টপ, আমার এসব ভালো লাগছে না। কি ব্যাপার, সবাই মন খারাপ করে বসে আছে কেন? আমি একটু পাশের দোকানে গিয়েছিলাম। এখনই তো আমার পরিবারের মান সম্মান ডোবাতে বসেছিলে। কি আমি বলেছিলাম না মিলন পালিয়ে যাওয়ার ছেলে না? তোমরা অনেকেই অনেক কথা বলেছিলে, এবার অন্তত খুশি হও। আমরা এখানে আর কোনো কথা না বলি, যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে এসেছি সেটা আগে করি। কামরুল, তো স্যারকে ডাক। ঠিক আছে মা। ওসমান যাও, স্যারকে গাড়ি থেকে ডেকে নিয়ে এসো। স্যার, বড় স্যার তো গাড়িতে নেই। মানে কি এসব কি হচ্ছে? ভাইজান তাহলে বড় স্যারকে একটা কল করে দেখুন। ঠিক আছে।
মিলন, আসলে কে তুমি? এসব কি হচ্ছে? আমি কে সেটা বলার এখন সময় চলে এসেছে। আমি দীপ্ত চৌধুরী। আমি ছদ্মবেশে এই বাড়িতে এসেছি। আবার শুরু হয়েছে রহস্য। নাটকের কোনো শেষই নেই। কানের নিচে দুটো দিলে না সব ঠিক হয়ে যাবে। এই কামলা, সত্যি করে বল তুই কে? আজ এখানে উন্মোচন করব তোর ছদ্মবেশী কাহিনী। আলামিন, এটা একটা ভদ্র পরিবেশ, ভালোভাবে কথা বলো। স্যার, আজ আমার বোনের বিয়ে, আমি চাই এখানে সত্যটা প্রকাশ হোক। সত্যি জানতে চাইছো? তাহলে শোনো, আজকের এই মঞ্চটা শুধুমাত্র বিয়ের একটা মঞ্চ না, এটা একটা সত্য প্রকাশের মঞ্চ, একটা পবিত্র ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার মঞ্চ। সেদিন ভাইয়া তুমি যে কি বলো না। আজ থেকে 3 মাস আগে আমি আমার ডেস্কে বসে কাজ করছিলাম। ঠিক তখনই আমি পাশের রুমে একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পাই। তারপরে আমি খেয়াল করলাম আপনার পাশে দাঁড়ানো আপনার বোন। তারপরে আমি আপনাকে অফিসে ডেকেছিলাম, আপনার থেকে আপনার পরিবারের সকল ইতিহাস জেনেছিলাম। আপনি আমাকে বলেছিলেন আপনার বোন একটা পারিবারিক দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর সেখান থেকে আপনার মেজ বোন মিথিলা ধনীদেরকে পছন্দ করে না। তারপরে আমি আপনাকে 3 মাসের জন্য বিদেশে পাঠিয়ে দিই এবং ছদ্মবেশে আপনাদের বাড়িতে প্রবেশ করি। তারপর আস্তে আস্তে মিথিলার সাথে আমার ভালোবাসার সৃষ্টি হয়, আর সেই ভালোবাসার পূর্ণতাই এই আয়োজন। আপনি যেই হন না কেন, আমি শুধু একটা কথাই জানতে চাই, আপনি কি আমাকে বিশ্বাস করেন? বিশ্বাস না করলে কি আর এত দূর আসতাম? আজকের পরে অনেক কিছুই বদলে যাবে। কিছু সম্পর্ক ভেঙে যাবে, কিছু সম্পর্ক নতুন করে গড়বে। না না, আমি এটা বিশ্বাস করি না। এই কামলা এই বাড়িতে এসে একটার পর একটা নাটক সাজিয়ে যাচ্ছে, একটার পর একটা গেম চেঞ্জ করেই যাচ্ছে। ওকে ধরে গাছের সাথে ঝুলিয়ে বেঁধে পিটালে সত্যটা উন্মোচন হবে। আজকে এখানেই সত্যটা প্রমাণ হবে। আন্টি, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি যা যা বলছি একদম সত্য কথা বলছি, এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যাও নেই। ভাইজান, আপনি তো আমাকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। ঠিক আছে, তোকে আমরা বিশ্বাস করব। আজকে এই বিয়ের মজলিসে এখানে যদি 10 লক্ষ টাকা নগদ রেখে কাবিন করতে পারিস, তাহলে তোকে বিশ্বাস করব। কিরে কামলা, ফুটানি দেখাবি না? আন্টি, দেখেছেন সত্য উন্মোচন হয়েছে। এই কামলা আপনার বাড়িতে ছদ্মবেশে আসেনি। এই কামলা আপনার বাড়িতে এসেছিল আপনার সম্মান নিয়ে খেলা করার জন্য, এবং খেলেছে। আমি চাই ওর সঠিক বিচার হোক, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এনিওয়ে, আমার একটা বন্ধু আছে যে মিথিলা আপুকে খুব পছন্দ করে। আমি ওকে ফোন কল করে ডেকে আনছি। এই বিয়ের মজলিসে আমি ওর সাথে মিথিলা আপুকে বিয়ে দিব। আমার ফুটানি শেষ হয়ে যায়নি আলামিন সাহেব। আপনার উদ্দেশ্য এবং স্বার্থ কি সেটা দেখার জন্য আমি এতক্ষণ এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। সত্যিটা আপনার মুখ থেকে বেরিয়েই গেল। আপনি আপনার বন্ধুর সাথে মিথিলার বিয়ে দিতে চেয়েছিলেন, শুধুমাত্র যাতে করে আপনারা 2 বন্ধু এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারেন। আপনি আমাকে বলেছেন না 10 লক্ষ টাকা কাবিন দিয়ে মিথিলাকে বিয়ে করতে, আমি ডাবল মানে 20 লক্ষ টাকা দিয়ে মিথিলাকে এই মুহূর্তে এখানে বিয়ে করব। বাহ, তোর তারিফ করতে হয়, মুখ দিয়ে 2-4টা কথা বলবি, এতে তো টাকা লাগে না। আন্টি, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? ওকে ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বের করে দেন। ওসমান, গাড়ির ড্যাশবোর্ডের নিচে টাকা রাখা আছে, ওখান থেকে 20 লক্ষ টাকা নিয়ে এসো। অনলি 20 লাখ। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। স্যার নিন। আলামিন সাহেব, যারা টাকার অঙ্ক দিয়ে মানুষের সম্মান মাপে তারা আসলে মানুষই না, তারা শুধুমাত্র লেনদেনের হিসাব করতে জানে। এত টাকা? এই, তুই এত টাকা দেখে কি প্রমাণ করতে চাচ্ছিস? কিছুই প্রমাণ করতে চাই না, শুধু দেখাতে চাই যে টাকা থাকলেই মানুষ অহংকারী হয়ে যায় না, আবার টাকা না থাকলেও সবাই ছোট হয়ে যায় না। মিলন, তুমি আসলে কে? আর তুমি এত কিছু কেন করছো? আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমি একটা পরিবার খুঁজছিলাম, তোমাদের মধ্যে এসে সেটা পেয়েছি। স্যার, তার মানে কি এতদিন আপনি আমাদেরকে পরীক্ষা করছিলেন? এটাকে পরীক্ষা বলে না, মানুষের ভেতরে সৌন্দর্য দেখার জন্যই পরিকল্পনা। বাবাজি, তুমি যদি এত বড় মানুষ হয়ে থাকো, তাহলে এতদিন আমাদের সঙ্গে সাধারণ মানুষের মতো কেন ছিলে? মিথিলার মন জয় করার জন্য, কারণ মানুষকে চিনতে হলে মানুষের সাথে মানুষ হয়ে মিশতে হয়। একজন কোটিপতিকে সবাই সম্মান করতে পারে, কিন্তু সবাই ভালোবাসে না। আমি এতদিন ভুল বুঝেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। ভুল করাটা স্বাভাবিক, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলালে সবকিছু ঠিক হয়ে যায়। এই নাটক বন্ধ কর, আমি এসব মানি না। মানতে হবে না,
সত্যটা চাইলেও বদলানো যায় না। আমি এখানে এসেছি শুধুমাত্র মিথিলার জন্য। মিথিলা, তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে, যেভাবে আমাদের শুরুটা হয়েছিল? আমি কখনোই তোমার পরিচয় দেখে ভালোবাসিনি, আমি তোমার ভিতরের মানুষটাকে দেখে ভালোবেসেছি। তাহলে আজ থেকে আর কোনো ছদ্মবেশ নয়, আজ থেকে সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ হলাম। আলামিন সাহেব, আপনি এতটা ফাউল কেন? মানুষের ভালো কেন সহ্য করতে পারেন না? আপনার বিচারটা আমি আমার মায়ের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ বাবাজি, বিষয়টা আমি দেখছি। আপনি কি দেখবেন? আপনারা দেখতে হবে না। যে মজলিসে সম্মান নেই সে মজলিসে আলামিন নেই। যত সব আমি গেলাম। স্যার, তাহলে এই বিয়েটা? সবাই যদি রাজি থাকে তাহলে আজ থেকে শুরু হোক সত্য আর ভালোবাসার নতুন যাত্রা। তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আর দেরি না। ছদ্মবেশ শেষ হলে শুরু হয় এক নতুন গল্প, যেখানে টাকা না, ভালোবাসাই হয়ে ওঠে সব থেকে বড় পরিচয়। কাজী সাহেব, শুরু করুন।